ঈশান নিজের কলিজা কাঁপছে। ঈশানের নিজের কলিজা কাঁপছে। শুভ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে তা তার কল্পনাতেও ছিল না। একটা মানুষ কাউকে এতটা জানোয়ারের মতো ভালোবাসতে পারে, আজ তা ঈশানের কাছে অবিশ্বাস্য ঠেকছে। হঠাৎ ঈশানের চোখ গেল মেঝের এক কোণায়, যেখানে হৃদির ছবিটা পড়ে আছে। ঈশান কাপা হাতে ছবিটা তুলে ধরল। হৃদির সেই নিষ্পাপ হাসি মাখা মুখটা ভেসে উঠল। সোহান চৌধুরীর চোখেও ছবিটা পড়ল। উপস্থিত সবার চোখেই তখন একটা ছবি। একটা ছেলে একটা মেয়েকে কতটা পাগলের মতো ভালোবাসলে নিজেকে এভাবে বিষ দিয়ে নীল করে দিতে পারে, তা আজ তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। ঈশান আর এক মুহূর্তও দেরি না করে শুভ্রকে পা চাকলা করে তুলে নিল। শুভ্রের তুলনায় ঈশানের শরীর রোগা পাতলা হলেও এখন যেন তার গায়ে অসুরের শক্তি ভর করছে। এখন তার কাছে শুভ্রের জীবনটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। শুভ্রকে পাজা কোলা করে দৌড়ে গিয়ে গাড়িতে তুলল ঈশান। পাশে সাহেরা চৌধুরী আর শুভ্রকে শক্ত করে ধরে বসে থাকলেন। সোহান চৌধুরীও কোনো মতে গাড়িতে উঠলেন। তিনি যেন জ্যান্ত এক বরফখণ্ড হয়ে গেছেন। ঈশান উন্মাদের মতো স্টিয়ারিং চেপে ধরে গাড়ি চালাতে লাগলো। রাত গভীর হওয়ায় রাস্তাঘাট একদম জনশূন্য। সাইলেন্সারের তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা চিরে গাড়িটা হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছাতেই স্ট্রেচার নিয়ে কর্মীরা ছুটে এলো। শুভ্রকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল তখন ওর হাতটা ঝুলে পড়ল। মুখটা নীলচে হয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর ঠোঁটের কোণ দিয়ে তখনও সেই সাদা ফেনা গড়িয়ে পড়ছে। ডাক্তাররা দ্রুত শুভ্রকে এমার্জেন্সি রুমে নিয়ে গেল। ভেতরে যেতেই ডাক্তার চেঁচিয়ে উঠলেন, কুইক, রাইলস টিউব আনো, স্টোমাক ওয়াশ করতে হবে, পেশেন্টের পালস খুব লো। সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা শুভ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। লম্বা একটা মোটা প্লাস্টিক নল শুভ্রের মুখ দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। অচেতন অবস্থাতেও শুভ্রের শরীরটা যন্ত্রণায় একবার কুঁকড়ে উঠল। নলের এক মাথা দিয়ে বিষাক্ত সাদাটে পানি আর ওষুধের অবশিষ্টাংশ বের হয়ে আসতে লাগলো। প্রতিটি মুহূর্তে যেন যমরাজের সাথে শুভ্রের লড়াই চলছে। হাসপাতালের বাইরের করিডরে সাহেরা চৌধুরী সোহান চৌধুরীর দিকে তাকিয়ে চিৎকার করছেন। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, আমার ছেলের যদি কিছু হয় তবে আমিও কিন্তু আপনাকে ছাড়ব না। এখন কি শান্তি পাচ্ছেন আপনি? আপনার ছেলে আপনার কথা রেখেছে, চলে যাচ্ছে সে। এই কি দেখতে চেয়েছিলেন আপনি? সোহান চৌধুরী এতক্ষণ নিজেকে কঠোর রাখার চেষ্টা করলেও এখন আর পারলেন না। তিনি দুই হাতে নিজের বুকটা চেপে ধরে দেয়ালের সাথে হেলে পড়লেন। শরীরের সব শক্তি যেন নিমেষেই কর্পূরের মতো উবে গেছে। তিনি একজন বাবা, আর বাবা হয়ে নিজের সন্তানের এই মরণাপন্ন অবস্থা সহ্য করবেন কিভাবে? তিনি তো স্বপ্নেও বুঝতে পারেননি তার এই পাষাণ হৃদয়ের ছেলেটা ভালোবাসার কাছে এতটা নুয়ে পড়বে, এতটা দুর্বল হয়ে যাবে। ঈশান এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে আগলে ধরল। সে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, আঙ্কেল প্লিজ প্রেশার নেবেন না, আপনি একটু শান্ত হন, কিচ্ছু হবে না বস একদম ঠিক হয়ে যাবে, আপনি শুধু ভরসা রাখুন। গল্পের চাকা ঘুরে 2 দিন পার হয়ে গেল। শুভ্রের এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা জানিয়েছেন শুভ্র ট্যাবলেট খাওয়ার পর প্রায় 2 ঘন্টা ওই অবস্থায় পড়েছিল, যার জন্য ওষুধের প্রতিক্রিয়া রক্তে অনেক গভীরভাবে ছড়িয়ে পড়েছে। শরীরের ভেতরে থাকা সেই বিষক্রিয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত জ্ঞান ফিরবে না। তবে ডাক্তারেরা আশা দিয়েছেন 2 বা 3 দিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। শুভ্রের মুখে এখন অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশ্বাস খুব ধীর। মাঝে মাঝে ওর চোখের পাপড়িগুলো খুব হালকা কেঁপে উঠেছে, যেন ও এক গভীর অতল অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করছে। হঠাৎ ঘুমের ঘরে শুভ্রের মনে হলো তার মাথায় কেউ খুব যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা এতই মায়াবী আর চেনা যে শুভ্র সেটা ভেতর থেকে অনুভব করতে পারছে, কিন্তু ওষুধের সেই তীব্র ঘোরে সে কিছুতেই নিজের চোখ দুটো মেলতে পারছে না। হঠাৎ শুভ্রর কানের কাছে কারো ফুপিয়ে কান্নার একটা কোমল মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কেউ একজন তার পাশে বসে অনবরত কেঁদে চলেছে। কান্নার সেই শব্দে যেন এক বুক আকুতি আর যন্ত্রণা মিশে আছে।
শুভ্র স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজন ওর হাতটা নিজের 2 হাতের তালুতে নিয়ে শক্ত করে চেপে ধরে আছে, কিন্তু অবশ হয়ে থাকা শরীরের প্রতিটি স্নায়ু যেন ওকে টেনে ধরে রাখছে। ও ছটফট করছে ভেতর থেকে, কিন্তু বাইরে ও এক নিথর দেহ হয়েই পড়ে রইল। কিছুক্ষণ পর এক ঝটকায় চোখ মেলল শুভ্র। বুকের ভেতরটা ধড়ফড় করছে, মনে হচ্ছে দম আটকে মরে যাবে। রিদি বলে চিৎকার করে ডাক দিতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। কণ্ঠনালীতে যেন এক দলা বিষাক্ত পাথর চেপে বসে আছে। তীব্র এক ব্যথায় শুভ্র কুঁকড়ে গেল। শব্দটা গলার ভেতরেই দমবন্ধ হয়ে আটকে রইল। শুভ্র দেখল চারিদিক অন্ধকার। হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিল। চোখের মণি দুটো আলোর তীব্রতায় একটু কুঁচকে এলো তার। শুভ্র দেখল সাহেরা চৌধুরী ওর মাথার কাছে দাঁড়িয়ে আছেন। সাহেরা চৌধুরী দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। কান্নামাখা গলায় বললেন, বাবা তোর জ্ঞান ফিরেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এখন কেমন লাগছে বাবা? শরীর কি খুব খারাপ লাগছে? কিন্তু শুভ্রের মাথায় তখন একটাই চিন্তা, এতক্ষণ ওর পাশে কেউ একজন ছিল। সেই মায়াবী হাতের স্পর্শ, সেই কান্নার শব্দ, সেটা তো কোনো স্বপ্ন ছিল না। ও স্পষ্ট অনুভব করতে পেরেছে রীতি ওর কাছেই ছিল। শুভ্র তার মাকে কিছু বলতে চাইল, হয়তো বলতে চাইছিল, আম্মু রিদি কোথায়? ও কি এসেছিল? কিন্তু গলা দিয়ে ফিসফিসে একটা শব্দও বের হলো না। শুভ্রর ছটপটানি দেখে সাহেরা চৌধুরী ঘাবড়ে গিয়ে বললেন, বাবা থাম, কথা বলার চেষ্টা করিস না। ডাক্তার জানিয়েছে তোর গলায় অবস্থা খুব খারাপ। তুই 20 থেকে 25 দিন আগে স্বাভাবিকভাবে কথা বলতে পারবি না। কথা বলতে গেলে প্রচুর কষ্ট হবে, আর জোর করে চেষ্টা করলে গলায় স্থায়ী ক্ষতি হয়ে যাবে। বাবা একদম কথা বলার চেষ্টা করিস না। শুভ্র তবুও থামল না। ও পাগলের মতো ইশারায় বোঝাতে থাকলো। আম্মু আমার রিদি কই? ও হাত পা ছুঁড়ে বেড থেকে নামার চেষ্টা করতে লাগলো। সাহেরা চৌধুরী ওর হাত দুটো চেপে ধরে আবার বললেন, বাবা আমার শান্ত হ, অসুস্থ শরীর নিয়ে এমন করিস না, শরীরটা আরও ভেঙে পড়বে। একটু শান্ত হ বাবা। কিন্তু শুভ্র কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ও বারবার কথা বলার চেষ্টা করছে, আর প্রতিবারই গলার ভেতর থেকে সেই ক্ষতগুলোতে যেন কেউ জ্বলন্ত কয়লা ঘষে দিচ্ছে। যন্ত্রণায় আর তীব্র অভিমানে শুভ্রের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। পরিস্থিতি বেগতিক বুঝে সাহেরা চৌধুরী ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে শুভ্রকে পরীক্ষা করে শান্ত হতে বললেন, কিন্তু শুভ্র তখন আচ্ছন্ন হয়ে আছে এক ঘড়ির মধ্যে। ওর মন বারবার বলছে হৃদি আশেপাশে কোথাও আছে, ও ঠিক এসেছিল। ওর গায়ের সেই চীনা ঘ্রাণটা যেন এখনও এই কেবিনের বাতাসে ভাসছে। শুভ্র চোখ দিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুলতে লাগলো, যেন দেয়ালের আড়াল থেকে এখনই হৃদি বেরিয়ে এসে ওর হাতটা ধরবে। হঠাৎ দরজার এপাশ থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, পাগলামি থামা শুভ্র। সোহান চৌধুরীর গলার আওয়াজ পাওয়া মাত্রই শুভ্র পাথরের মতো স্থির হয়ে গেল। ছটফটানি বন্ধ করে দিয়ে সে বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল। সোহান চৌধুরী কয়েক সেকেন্ড শুভ্রের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দরজার পেছনে থাকা কারো উদ্দেশ্যে বললেন, আয় মা। মুহূর্তে দরজার আড়াল থেকে ধীর পায়ে কেবিনে প্রবেশ করল রিদি। মাথাটা নিচু করে আছে সে, পরনে একদম সাদা রঙের একটা সাধারণ থ্রি পিস। হৃদিকে দেখা মাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। মাত্র কয়েকদিনেই মেয়েটা যেন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে কালচে ছোপ, সেই চঞ্চল ভাবটা একদম উধাও। হৃদি একদম শান্ত পায়ে ভেতরে এসে দাঁড়ালো, কিন্তু একবারের জন্য সে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো না। শুভ্র তৃষ্ণার্ত চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যে ও হৃদির ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে তার কোনো হিসাবই নেই। গত কয়েকটা দিন যে অগ্নিকুণ্ডেও জ্বলছিল, এখন মনে হচ্ছে হৃদির এই উপস্থিতিতে সেই অশান্তিগুলো বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। দীর্ঘ তৃষ্ণার পর এক আজলা শীতল জল পেলে যেমন লাগে, শুভ্রের এখন ঠিক তেমনই লাগছে। সোহান চৌধুরী শুভ্রের বেডের পাশে এসে দাঁড়ালেন। ছেলেরা ওই দিশে হারা চাহনি দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, প্রথম রিদির বিয়ে হয়নি, আর বিয়ে হয়েছে বলে কেন তোকে জানানো হয়েছিল সেসব তুই পুরোপুরি সুস্থ হলেই জানবি। তার আগে
তোর বাবা হয়ে একটা কথা বলছি, তুই দুনিয়ার সামনে যতই শক্তিশালী বা দাপটে মানুষ থাকিস না কেন, ভালোবাসার কাছে তুই বড্ড বেশি কাঁচা আর দুর্বল। শুভ্র এবার ফ্যাল ফ্যাল চোখে তার বাবার দিকে তাকালো। সোহান চৌধুরী তার মনের অবস্থা বুঝতে পেরে আবার বললেন, মানে বুঝতে পারছিস না দিদি, কোনো মহাকাশ দূরে ছিল না, ও একদম আমাদের বাড়িতে ছিল শুভ্রর সাথে, শুভ্রর রুমে, অথচ তুই ঘরের কাছে জায়গায় না খুঁজে অন্ধ হয়ে সারা শহর খুঁজে বেরিয়েছিস। তোর যে আর রাগ তোকে এতটা অন্ধ করে দিয়েছিল যে তুই নিজের ছায়াটাও দেখতে পাসনি। ভালোবাসা মানুষকে যেমন শুধরিয়ে দেয়, তেমনি ভালোবাসা মানুষকে অন্ধও করে দেয়। কারো গম্ভীর কণ্ঠস্বরে সবাই দরজার দিকে তাকালো। ঈশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে পিছনে শুভ্রাও কক্ষে প্রবেশ করলো। শুভ্রা সরাসরি শুভ্রের পাশে গিয়ে বসলো। সে বিদ্রূপের স্বরে বলল, বাবা গো, আমি আমার নিজের ভাইকেই তো চিনতে পারছি না। এই কি আমার সেই ভাই যে রাগ উঠলে পুরো বাড়িতে তাণ্ডব চালাতো? সেই আজ হাসপাতালের বিছানায় পড়ে আছে, তাও কার জন্য? আমার এই এক গাদি বান্দি বান্ধবী রিধির জন্য। শুধু তাই না, রিধিও তো ঠিক এভাবেই শুভ্রা চুপ একদম। ঈশানের ধমক খেয়ে শুভ্রা থেমে গেল। ঈশান সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আমার মনে হচ্ছে বসের এখন একটু বিশ্রাম আর একা থাকা প্রয়োজন। সাহেরা চৌধুরী শুভ্রের মাথায় মমতা ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব কিছুই হয়ে গেছে। তোর রিধি তোর কাছেই আছে বাবা। একে একে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এখন ঘরে শুধু ঈশান, শুভ্রা আর রিধি। রিধির আগের জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মাথা এখনও নিচু হয়ে আছে। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শুভ্রা তুমি এখনো বসে আছো, যাবে না? না, যাব না। এখানে বসে বান্ধবী আর হবু দুলাভাইয়ের প্রেম কথন শুনবো। তেড়াভাবে জবাব দিল শুভ্রা। ঈশান ভ্রু কুচকে শুধালো, হোয়াট? হ্যাঁ। শুভ্র আর ঈশান দুজনেই শুভ্রার দিকে চরম বিস্ময়ে ভ্রু কুচকে তাকালো। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা বস কিন্তু তোমার বড় ভাই লাগে। তো কি হয়েছে? এখন ভাইয়ের সাথে দুলাভাইও হয়ে গেছে। ভাই প্লাস দুলাভাই। প্রেম কাহিনী শোনার দিকে ভাই আমার দুলাভাই, আবার সামনের দিকে দুলাভাই আমার ভাই। শুভ্রার এমন অদ্ভুত চুক্তিতে হৃদয় চমকে মাথা তুলে তাকালো। ঈশান যেন কি বলবে ভেবে পাচ্ছে না। শুভ্র এবার হাত নেড়ে ঈশানকে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। ঈশান তীক্ষ্ণ নজরে লক্ষ্য করল শুভ্র আঙুল দিয়ে লেখার ভঙ্গি করছে, অর্থাৎ তার কলম আর কাগজ প্রয়োজন। ঈশান দ্রুত পাশের ডেস্ক থেকে প্যাড আর একটা কলম তুলে নিয়ে শুভ্রর হাতে দিল। শুভ্র কাঁপা কাঁপা দুর্বল হাতে দ্রুত কিছু একটা লিখল, তারপর কাগজটা শুভ্রার মুখের সামনে ধরল। শুভ্রা লেখাটা পড়ল, ফালতু কথা না বলে এখান থেকে যা, আমার রীতির সাথে এখন প্রাইভেসি চাই। শুভ্রা জেদের স্বরে বলল, মোটেও যাব না আমি, এখানেই বসে তোমাদের প্রেম কথন শুনবো। নির্লজ্জ মেয়ে। ঈশান বিড়বিড় করে কথাটা বললেও শুভ্রার কানে পৌঁছাতে একদম সময় লাগলো না। সে রাগী চোখে ঈশানের দিকে তাকালো। কিছু বললেন? না, আর কি বলবো। ঈশান বেশ আফসোস করার ভঙ্গিতে জবাব দিল। শুভ্র কাগজের উপরে পুনরায় দ্রুত কিছু লিখল। শুভ্রা আবারও সেটা পড়ল। শরীর দুর্বল কিন্তু হাত না, থাপ্পড় যদি খেতে না চাস তাহলে এখনই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। শুভ্রা ভয়ে দুইবার ঢোক গিলল। শুভ্র মোটেই ভয় দেখাচ্ছে না। তার ভাই সব সময় সিরিয়াস থাকে এবং যা বলে তা করার ক্ষমতা রাখে। শুভ্রা এবার আমতা আমতা করে বলল, একটু থাকি না। শুভ্র কাগজের উপরে বড় বড় অক্ষরে লিখল, গেট আউট। ধমক ছাড়াই শুভ্রের চোখের চাহনি দেখে ঈশান আর শুভ্রা দুজনেই তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তেই পুরো ঘরটায় এক অদ্ভুত নীরবতা গ্রাস করল। রীতি এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার মাথা নুইয়ে আছে এবং চোখের পাপড়িগুলো থরথর করে কাঁপছে। শুভ্র এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। দুজনের বুকেই ভেতরেই এখন অদ্ভুত অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। সময় কতটুকু পার হয়েছে তারা নিজেরাও বলতে পারবে না। শুভ্র ধৈর্যচ্যুতি ঘটল। এইভাবে স্তব্ধ হয়ে থাকাটা সে আর সহ্য করতে পারছে না। এক ঝটকায় সে লাথি বসালো পাশে রাখা ওষুধের টেবিলে।
বিকট শব্দে টেবিলটা উল্টে মেঝেতে পড়ে গেল। কাচের বোতলগুলো ভেঙে ঝনঝন শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর ওষুধগুলো গড়িয়ে গেল মেঝেতে। হৃদি আতঙ্কে চমকে মাথা তুলল। শুভ্র সাথে সাথে চোখের ইশারায় তাকে কাছে আসার আদেশ করল। হৃদি তবুও নড়ছে না, তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। শুভ্র হাতের চিরকুটটা মুঠো পাকিয়ে গোল বল বানিয়ে হৃদির দিকে ছুঁড়ে মারল। হৃদি আবারও কেঁপে উঠল। এবার সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুব ধীরে ধীরে সে শুভ্রর শয্যার পাশে এগিয়ে এলো। তার হাঁটু কাঁপছে এবং বুকের ধরফরানি যেন বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে। শুভ্র পলকহীন চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। এই মুখটা দেখার জন্য সে কত রাত তৃষ্ণার্ত চাতকের মতো কাতর হয়ে মরেছে, তার কোনো হিসাব নেই। আচমকা শুভ্র হৃদির হাত ধরে সজোরে টান মারল। হৃদি তাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের বুকের উপরে আছড়ে পড়ল। আকস্মিক ধাক্কায় দুজনের ওষ্ঠজোড়া মুহূর্তের জন্য মিলিত হলো। হৃদির পুরো শরীর যেন বরফ হয়ে গেল। শরীরের লোমকূপগুলো এক অজানা শিহরণে জেগে উঠল। শুভ্র আলতো করে হৃদির ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। হৃদি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বলল, আপনি অসুস্থ, একটু নিজের শরীরে খেয়াল রাখবেন। শুভ্র কোনো কথা না বলে পাশ থেকে কাগজটা টেনে নিল। দ্রুত হাতে কিছু একটা লিখে হৃদির চোখের সামনে ধরল। হৃদি পড়ল। তুই কি এসেছিলি আমার কেবিনে? হৃদি কোনো উত্তর দিল না। সে পুনরায় মাথা নিচু করে রইল। শুভ্র এবার কঠোর চোখে তাকিয়ে আবার লিখল, উত্তর দে। হৃদি খুব ধীর লয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত কাগজে লিখল, লুকিয়ে কেন ছিলি আমার থেকে? হৃদি এবার চোখ তুলে শুভ্রর চোখের দিকে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে শান্ত স্বরে বলল, আপনার সামনে আসতে ইচ্ছে করেনি। কথাটা শোনা মাত্রই শুভ্রর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু গলার সেই তীব্র ব্যথায় আটকে গেল। অবুঝের মতো শুভ্র তবুও শব্দ করার চেষ্টা করছে দেখে হৃদি ব্যাকুল হয়ে উঠল। সে চট করে নিজের আঙুল শুভ্রর ঠোঁটের উপরে চেপে ধরল। আর্তনাদ করে হৃদি বলল, করছেন কি? কথা বলবেন না প্লিজ। শুভ্র কাগজের উপরে বিষাদ মাখা হাসি মুখে লিখল, আমি যদি মরে যেতাম? হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। এবার সে ফুপিয়ে কেঁদে দিল। শুভ্রের হাত থেকে কলম আর কাগজটা এক প্রকারে ছিনিয়ে নিল। অশ্রু ভেজা চোখে বড় বড় অক্ষরে কাঁপা কাঁপা হাতে হৃদিও কিছু একটা লিখল এবং শুভ্রের চোখের সামনে ধরল। শুভ্র দেখল সেখানে লেখা, আপনার লাশের পাশে তখন আরেকটা লাশও থাকতো। শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে কাগজে লিখল, এত কষ্ট দেওয়ার কারণ? হৃদি এবার আর চোখের জল আটকালো না। সে শুভ্রের হাত থেকে কলম নিয়ে জেদের বসেই লিখল, প্রতিশোধ। শুভ্র আলতো করে হাসল। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে এক বুক প্রশান্তি। সে পুনরায় কাঁপা কাঁপা অক্ষরে লিখল, শক্ত করে জড়িয়ে ধরবি আমাকে? হৃদি আর এক মুহূর্তও দেরি করল না। সে দুই হাতে শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সে ঘন ঘন লম্বা শ্বাস ফেলতে লাগলো। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে বুকের ভেতরে জমে থাকা পাহাড় সম হাহাকারগুলো সে আজ মুক্ত করে দিচ্ছে। শুভ্র নিজের সমস্ত শক্তি দিয়ে হৃদিকে নিজের বুকের সাথে পিষে ধরল। তার আলিঙ্গন এতটাই সুদৃঢ় ছিল যে মনে হচ্ছিল সে হৃদিকে নিজের অস্তিত্বের ভেতরেই মিশিয়ে নিতে চায়। দুইজনই একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারছে। অনেক দিন পর তারা যেন এক শান্ত শীতল আশ্রয়ের দেখা পেল। সেও বড় বড় শ্বাস নিয়ে হৃদির গায়ে সেই চেনা ঘ্রাণটা ফুসফুস ভরে নিতে লাগলো। অবশ্যই থাকা শরীরটা যেন এই মুহূর্তে এক অলৌকিক প্রাণশক্তি ফিরে পেল। কিছুক্ষণ এইভাবেই কাটল। হৃদির গায়ের চেনা সুবাস আর হৃদস্পন্দনের শব্দে শুভ্রের বুকের ভিতরটা জড়িয়ে আসছিল। হঠাৎ হৃদি তার বুক থেকে মুখ তুলে সজল চোখে শুভ্রের দিকে তাকালো। আর্তনাদ মেশানো কণ্ঠে বলে উঠল, আমাকে এত ভালোবাসেন তা আগে বলেননি কেন? হৃদি প্রশ্নটা করতেই আচমকা শুভ্র বাচ্চাদের মতো হু হু করে কেঁদে দিল। শুভ্র অশ্রু ভেজা চোখে কাঁপা কাঁপা হাতে কাগজে কিছু একটা লিখল। তারপরে সেটা হৃদির চোখের সামনে ধরল। হৃদি এক পলক তাকিয়ে দেখল সেখানে মাত্র একটি শব্দ লেখা, ভয়। হৃদির ভ্রু কুঁচকে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, ভয়? কিসের ভয়? শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে পুনরায় লিখল, হারানোর ভয়।
লোকে বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি প্রিয় মানুষটা হারিয়ে যায়, তাই ভয়ে আমিও কখনো কিছু বলিনি। আমার খুব ভয়ানক ভয় ছিল রে।